This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সম্প্রীতি। সম্প্রীতি, আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই ডেডলাইনে চোখ রাখবো। আর মাত্র 1 ঘন্টা, আজ দুপুর 3টে পর্যন্ত কথা ছিল নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্টের কাজে যুক্ত 4 অফিসার যাদের কাজে গুরুতর গাফিলতির প্রমাণ পেয়ে কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছিল সরকারকে, রাজ্য সরকারকে। রাজ্য সরকার পদক্ষেপ করেনি প্রথম দফায়, তারপরে দ্বিতীয় দফায় তাদের জন্য আজকে সোমবার দুপুর 3টে পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল। আর 3টে বাজতে 1 ঘন্টা 2 মিনিট বাকি। আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি শ্রাবন্তী এবং দীক্ষা। শুরুতেই কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, 1 ঘন্টা 2 মিনিট আর বাকি কমিশনের দেওয়া ডেডলাইন শেষ হতে, দুপুর 3টে বাজতে। এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ করে কিছু জানানো হয়েছে কমিশনকে? দেখো, আজকে যেটা মনে করা হচ্ছে 3টের মধ্যে নিশ্চিতভাবে উত্তর আসবে, তবে সেই উত্তরটা কি হবে সেটা অনেকটা ইন্টারেস্টিং হতে পারে। এক হচ্ছে, যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হয়েছে তাদের এই পদক্ষেপের বিষয়টা পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য সরকার। যদিও কমিশনের যুক্তি যে আদৌ থেকে পুনর্বিবেচনার আর্জি জানানো যেতে পারে, তার কারণ গত 3 মাস ধরে ডিএমদের ইআরওদের সাথে বারবার ট্রেনিং নিয়েছে কমিশন, এবং সেখানে বিশেষত ইআরওরা তারা লিখিতভাবে জানিয়েছেন যে তারা ট্রেনিংয়ে যথেষ্ট স্যাটিসফাইড এবং তাদের সেই অর্থে কোনো ভুল হবার কথা নয়। এখন বিষয়টা হলো যে তাহলে কিভাবে এখানে যদি পুনর্বিবেচনার আর্জি জানানো হয় তাহলে কমিশনের পক্ষে সেই যুক্তিটা থাকবে যে কেন এই কথা জানানো হচ্ছে। 2 হচ্ছে যে আদতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। সেক্ষেত্রে কি সত্যি সেই কথাটাই কি সিএস জানাবে? এই বিষয়টা স্পষ্ট করবো শ্রাবন্তী, তুমি আমার সঙ্গে থাকো। আমার সঙ্গে দীক্ষাও রয়েছেন, আমার অপর সহকর্মী। দীক্ষা, নবান্ন থেকে এবং রাজ্য প্রশাসনের জায়গা থেকে বলতে পারবেন সূত্র মারফত কি কি খবর মিলছে? দীক্ষা, জানতে চাইবো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কোন পথে এগোচ্ছে? মুখ্য সচিব তার দপ্তর সূত্রে বা রাজ্য প্রশাসন সূত্রে কিছু জানা যাচ্ছে কি? ব্যবস্থা কি সত্যিই নেওয়া হবে, পদক্ষেপ করা হবে কমিশনের সুপারিশ এবং কমিশন যা জানিয়েছে রাজ্য সরকারকে সেই মোতাবেক? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে ঝাড়গ্রাম বলো বা পশ্চিম মেদিনীপুর বলো, ঘাটালে গিয়ে বলে দিয়েছিলেন যে 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কোনো মতেই ব্যবস্থা নেবেন না এবং সরকার তাদের 4 জনের পাশেই সবসময় থাকবে, দরকার হলে তারা আইনজীবীদের সাহায্য নেবেন এবং তাদের পাশে থাকবেন। যদিও আজকে দুপুর 3টে হচ্ছে ডেডলাইন, মুখ্য সচিবকে 3টে অর্থাৎ 72 ঘন্টা সময় দেওয়া ছিল, আজকে দুপুর 3টে সেই ডেডলাইন। ইতিমধ্যেই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে মুখ্য সচিব কি চিঠি পাঠান, যেটা আমার সহকর্মী শ্রাবন্তী যেটা বলছিল পুনর্বিবেচনার জন্য, সেটা দেখার কথা বলতেও পারেন, কিংবা মুখ্যমন্ত্রী তিনি কি এখন নির্দেশ দেন মুখ্য সচিবকে, এখন সেটাই দেখার বিষয়। পুনর্বিবেচনার কথা বলা হবে নাকি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছিলেন এবং রীতিমতন তোপ দেখেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা রাজ্য সরকার নেবে না। তাহলে বোঝা যাচ্ছে যে শাস্তিমূলক ব্যবস্থা মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন তখন নিশ্চয়ই সেই পথে হাঁটবে না। পুনর্বিবেচনার কথা যেটা আমার সহকর্মী বলছিলেন সেটার দিকে হাঁটতে পারে। এখন 3টে বাজতে আমরা জানি, আর 1 ঘন্টা, তুমি যেটা বলছিলে 1 ঘন্টা 2 মিনিট বাকি, এখন 1 ঘন্টা বাকি। এই 1 ঘন্টার মধ্যে এখন নবান্ন প্রশাসনের ভেতরেই বিশাল জল্পনা চলছে, কারণ মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কিন্তু মুখ্য সচিব চিঠি পাঠাবেন। ফলে এই 1 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতেই হবে। হয় পুনর্বিবেচনার কথা বলবেন, কারণ শাস্তির কথা মুখ্যমন্ত্রী একেবারে উড়িয়ে দিয়েছিলেন। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব কি চিঠি দেন সেটা কিন্তু 1 ঘন্টার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে। চিঠি যতক্ষণ না সামনে আমাদের সঙ্গে থাকো। এই যে আমাদের সহকর্মী দীক্ষা বারবার করে বলছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কথা, মুখ্যমন্ত্রী একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে সরাসরি যেভাবে জানিয়ে দিয়েছিলেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না রাজ্যের তরফে, সেই বক্তব্যটি আরেকবার শুনে নেব, তারপর আমি শ্রাবন্তী তোমার কাছে আসছি। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ
আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। আমি এই মুহূর্তে আরো একবার যাব, শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের কাছে এ রাজ্যের বিধানসভায় নির্বাচিত 294 জন বিধায়কের অন্যতম একজন মাত্র। এক্সিকিউটিভের সঙ্গে যা সম্পর্ক নির্বাচন কমিশনের, সেই জায়গা থেকে দাঁড়ালে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কোনোদিনই কথা বলেননি, বলবেনও না। বলবেন মুখ্য সচিবের সঙ্গে। চিঠিটাও মুখ্য সচিবকেই পাঠানো। সেই চিঠির উত্তর দিতে আর 1 ঘন্টা দেরি আছে এবং দীক্ষা যেমনটা বলছিলেন যে তাতে পুনর্বিবেচনার কথাই থাকতে পারে যদি সরাসরি সংঘাত এড়াতেও চায় রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ এবারেও না করে। কিন্তু যদি পুনর্বিবেচনার কথা আসে, তাহলে নির্বাচন কমিশন কি করতে পারে, কি বলতে পারে? দেখো, যেহেতু যদি আমরা সংবিধানটা একটু দেখি, যে নির্বাচন কমিশন এই যে বারবার রাজনৈতিক মহল থেকে, সেটা এ রাজ্য হোক বা বাইরের রাজ্য হোক, বলা হচ্ছে যে যেহেতু এখন নির্বাচন চলছে না, তাহলে কি সমস্ত পাওয়ার নির্বাচন কমিশনের থাকে? সংবিধান মনে করিয়ে দিয়ে কমিশনের যুক্তি হচ্ছে যে 324 নম্বর ধারার অনুযায়ী নির্বাচন সংগঠিত করা যেমন নির্বাচন কমিশনের দায়িত্ব, একই রকমভাবে যখন এরকম একটা ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলবে, সেটা করাও নির্বাচন কমিশনের দায়িত্ব। ফলে সন্তুষ্ট না হলে, সিএস এর কথায় সন্তুষ্ট না হলে, চিঠিতে সন্তুষ্ট না হলে ফের নতুন করে তাকে পদক্ষেপের কথা জানাতে পারে নির্বাচন কমিশন। সর্বোপরি আজকের এই চিঠির উত্তরটা অত্যন্ত কাম্য। এর আগেও যদি দেখা যায়, অন্ধ্রপ্রদেশে এই সিএস এর ক্ষেত্রে এরকম একটা উত্তর পায়নি বলে সরাসরি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল নির্বাচন কমিশন, এবং সে সময়ও কিন্তু নির্বাচন চলছিল না। কার্যত আজকের কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল শ্রাবন্তী, যদি আমাদের দর্শকদের একটু জানাও, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? দেখো, তাকে সরাসরি এরকম সাসপেনশনে পাঠানোর কথা বলা হয়েছিল। পরবর্তী সময় তিনি ক্ষমা চেয়েছিলেন, যেহেতু সিএস মুখ্য সচিব অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বলা যেতে পারে, অনেকটাই উঁচু পদাধিকার, তার কথা দুবার ভাবতে পারে কমিশন। কিন্তু কমিশন শাস্তিমূলক পদক্ষেপের আগে একবার স্মরণ করিয়ে দিতে চাইছে যে এদের সবার উপরে কিন্তু রয়েছে কমিশন। তাদের সেই পরিমাণ ক্ষমতা রয়েছে যে শুধুমাত্র তাদের যে সমস্ত অফিসার রয়েছেন, সেটা ডিএম হতে পারেন, সেটা ইআরও হতে পারেন, সর্বোপরি মুখ্য সচিবও হতে পারেন, তাদের সাথে সরাসরি কমিশনের সম্পর্ক, তাদের মাঝখানে কোনো ধরনের রাজনৈতিক নেতার কোনো সম্পর্ক নেই। এক্স্যাক্টলি শ্রাবন্তী, আপাতত ধন্যবাদ শ্রাবন্তী এবং দীক্ষা তোমাদের দুজনকেই। তবে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক সমস্ত সম্পর্কের বাইরে গিয়ে সমস্ত সম্পর্কের কথা বিস্তৃত হয়ে এবং বিস্তৃত হতে বলে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলছে, ঠিক তখনই এই ব্যবস্থা গ্রহণ হবে কি হবে না, পদক্ষেপ নেওয়া হবে কি হবে না, তা নিয়ে রাজনৈতিক আকচাকচে কিন্তু প্রশাসনের বাইরে রয়েছে। নির্বাচন কমিশন সংবিধান মেনেই পদক্ষেপ করছে, এটা বলছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী তাকে বোকা বানানোর চেষ্টা করছেন। অন্যদিকে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা এর পাল্টা জানাচ্ছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, সেটাও শুনবো। আর শেষমেশ অবশ্যই শুনবো রাজ্যের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত, তিনি সাংবিধানিক যে বিভিন্ন প্রভিশন রয়েছে সেগুলো সম্পর্কে কি বলছেন, অর্থাৎ নির্বাচন কমিশন কি করতে পারে, রাজ্য সরকার বা প্রশাসন কি করতে পারে। শুনে নেব পরপর তিনজনের বক্তব্য। নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা এইআরও বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। এই সংশ্লিষ্ট কর্মচারীদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে রাজ্য সরকারের আধিকারিক। ফলে অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া তাদের এগেনস্টে কোনো রকম শাস্তিমূলক প্রসিডিং ইত্যাদি করা যায় না। এখন তারা যদি এই রেকমেন্ডেশন না মানেন, তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। যদি নির্বাচন কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হয়, তাহলে কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত না তালিকা পুরোপুরি সংশোধিত হয়ে প্রকাশ হচ্ছে,
ততদিন পর্যন্ত আমরা নির্বাচনটাকে ঘোষণা করব না। দ্বিতীয়ত হচ্ছে, রাজ্য সরকারের সাথে যদি কোনো কাজে বিতর্ক হয় তাহলে তার সে কথা, যেহেতু সংবিধান সৃষ্ট নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারও সংবিধান সৃষ্ট একটি প্রতিষ্ঠান, তারা সর্বোচ্চ যে জায়গা রাষ্ট্রপতির কাছে এই বিতর্কটাকে জানাতে পারেন। আর তৃতীয়ত সর্বশেষ সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ এই বিতর্কটা মেটানোর জন্যে যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন। আদালত তারপরে উভয় পক্ষকে শুনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। আর এসআইআর এর বিরোধিতায় আইএনডিএ জোটের নির্বাচন কমিশন অভিযান, সেই অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম। সংসদ চত্বর থেকে বেরোতে বিরোধী সাংসদদের মিছিল আটকায় দিল্লি পুলিশ। বাধা পেয়ে ব্যারিকেডে উঠে পড়েন মহামৈত্র সুস্মিতা দেবরা। রাস্তায় বসে প্রতিবাদ বিরোধী সাংসদদের। প্রিয়াঙ্কাদের সঙ্গে স্লোগানে গলা মেলালেন তৃণমূলের শায়নী জুনরা। দিল্লির রাজপথে বাংলায় ব্যানার, স্লোগান তৃণমূল কংগ্রেসের। 30 জনের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনে যাওয়ার অনুমতি, কিন্তু নির্বাচন সদন পর্যন্ত সবাইকে যেতে দেওয়ার দাবি আইএনডিএ জোটে। কি চলছে এখন ওখানে, যে ছবির লেটেস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, বিরোধী দলের সাংসদদের বাসে তুলল দিল্লি পুলিশ। वो एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं, डरे हुए हैं, कायर हैं, कायर हैं, सरकार कायर है। আমার সাথে আছে অখিলেশ যাদব, অখিলেশই আমাদের পোস্টারটা ধরেছে, আমাদের पुलिस लोग आते हैं। पुलिस हम लोग को चुनाव आयोग में ले जा रही है, चुनाव आयोग के अधिकारियों से बात कराने के लिए। আমরা বলছি আমাদের সবাইকে 300 এমপিদের ইলেকশন কমিশন নিয়ে যাচ্ছে, তো সবাই আছে এই মানে অখিলেশ আর আমি আছি। कांग्रेस पार्टी की और विरोधी की वोट बैंक की राजनीति ही सिर्फ राजनीति बची है। घुसपैठियों को वोट दाता बना के, वोटर्स बना के वो अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। चुनाव आयोग ने एक संवैधानिक व्यवस्था, निष्पक्ष व्यवस्था के नाते जब इनको सही बात बताती है तभी चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी कहते हैं। ঠিক আপনাদের একটা লেটেস্ট আপডেট এই মুহূর্তে। দিল্লি পুলিশ যখন বিরোধী সাংসদদের বাসে তুলেছে, কিন্তু তারপরে ঘুরপথে নির্বাচন কমিশনের সামনে তৃণমূল সাংসদদের একাংশ তারা পৌঁছে গিয়েছেন নির্বাচন সদনের গেটের সামনে। তৃণমূল সাংসদরা কি চলছে সেখানে জানবো। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 100 মিটার দূরে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের গেট, যেখানে সংবাদ মাধ্যমকে কোনোভাবেই এগোতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড দিয়ে সম্পূর্ণভাবে এলাকা আটকে দেওয়া হয়েছে। সেই জায়গাতেই এই মুহূর্তে দোলা সেন, মমতা বালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডল তারা 3 জন বসে রয়েছেন। এবং আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব যে আস্তে আস্তে ডান দিকে ক্যামেরাটা প্যান করতে। এখানে দেখতে পাবে যে ছবি, যে বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে দিল্লির এই জায়গার রাস্তার কার্যত দখল নিয়ে নিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে র্যাব সহ দিল্লি পুলিশের বিভিন্ন বাহিনী তারা সমস্ত রাস্তা দখল নিয়ে নিয়েছে। কারণ ক্যামেরায় আমরা রাস্তার এই মুহূর্তে যেদিককার ছবি দেখাচ্ছি সেখান থেকে 100 মিটার যদি আমরা এগোই, সেখানে
পার্লামেন্ট স্ট্রিট থানা, সেখানে মল্লিকার্জুন খার্গে সহ ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদদেরকে এই মুহূর্তে পুলিশ বাসে করে নিয়ে গিয়েছে, তাদেরকে সেখানে আটক করে রাখা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে সেখান থেকে তাদেরকে ছাড়ার পরে তারা আবারও এই জাতীয় নির্বাচন কমিশনের দিকে অভিযান করার চেষ্টা করতে পারেন, আর সেই খবর পাওয়ার পরেই এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এই জায়গা সম্পূর্ণভাবে তারা ঘিরে ফেলেছে। অর্থাৎ একদিকে সবার প্রথম 3 জন মহিলা সাংসদ তারা এসে পৌঁছেছেন এবং অন্যান্য সাংসদরা তারা যাতে এখানে এসে পৌঁছতে না পারেন সেই জন্য কার্যত নিশ্ছিদ্র ঘেরাটোপের সৃষ্টি করেছে এই মুহূর্তে দিল্লি পুলিশ, যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। আর জ্যোতির্ময়, আরও একটা বিষয়, যখন এই বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সাংসদ বিরোধী সাংসদরা, সেই সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মৈত্র, এমনকি মিতালি মাগো, এবং এখন তারা কেমন আছেন কি জানা যাচ্ছে সে বিষয়ে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন, কথা বলবো তার সঙ্গে। দোলাদি, জানতে চাইবো আপনার কাছ থেকে এই মুহূর্তে আপনারা কোথায় রয়েছেন, কি পরিস্থিতি? আমরা 11:30 থেকে ইলেকশন কমিশনের মেইন গেটে রয়েছি। এই মুহূর্তে কি পরিস্থিতি? আপনাদের বিক্ষোভ চলছিল, আমরা দেখলাম বাসে তোলা হলো, কয়েকজনকে আটক করার চেষ্টা করা হলো, এই মুহূর্তে কি হচ্ছে ওখানে? কিছুই না, इलेक्शन कमीशन ये तो गाड़ी से उतर के हमारे साथ बात करने लगे, ये हमारे साथ नहीं है, हम ठीक है ना। হ্যাঁ, আমরা এখানে 11:30 এসেছি, যেহেতু ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টার সময়। সবাই মিছিলে আসছিল, আমাদের একটু পায়ের প্রবলেম বলে আমি, প্রতিমা মণ্ডল আর মমতা বালা ঠাকুর এখানে চলে এসেছিলাম 11:30টায়। 11:30 থেকে আমরা, আমাদের হাতে ছিল চুপি চুপি ভোটের কারচুপি, এই প্ল্যাকার্ড নিয়ে আমরা ইলেকশন কমিশনের মেইন গেটে বসে আছি, দাঁড়িয়ে আছি, সরি। আর এরা আমাদের 144 ভাঙেনি বলে তুলতেও পারছে না। কি মনে হচ্ছে দোলাদি, আপনারা যে দাবি নিয়ে এসছেন বা যে দাবি নিয়ে আপনারা সমস্ত বিরোধীরা এককাট্টা হয়েছেন, সেই দাবি কি নির্বাচন কমিশন শুনতে চায়? শুনুন, ওরা শুনতে চাক না চাক, we the people of India will tell the last word. কোনদিন পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, তানাশাহি, চিৎলাশাহি, তুগলকশাহি শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ। এই যে আপনাদের দলে আমরা দেখছিলাম 2 জন সাংসদ অসুস্থ হয়ে পড়েছেন, মিতালি বাগ এবং মহুয়া মৈত্র, ওরা কেমন আছেন এখন? শোনা যাচ্ছে দেওয়াদি? যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনেই তারা দাঁড়িয়ে রয়েছে, নির্বাচন সদনের সামনে, জানাচ্ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন, এবং তারা 11:30 থেকে, দুপুর 11:30 থেকে হাতে নির্বাচন কমিশনের SIR বিরোধী বা নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তার বিরোধ করে তারা বিভিন্ন পোস্টার নিয়ে তারা সেখানে উপস্থিত রয়েছেন। যেহেতু 144 ধারা ভঙ্গ করেননি তারা, 5 জনের বেশি জড়ো হননি, 3 জন তৃণমূল সাংসদ এই মুহূর্তে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, ফলে তাদেরকে গ্রেফতার করাও সম্ভব হচ্ছে না, কিন্তু তারা ভিতরেও যেতে পারছেন না, জানাচ্ছিলেন দোলা সেন। অনির্বাণ, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে নির্বাচন সদনের কাছ থেকে, আমরা একবার জেনে নেব কিছু আপডেট আসছে। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে নতুন করে আবারও একটি ব্যারিকেড টেনে বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ নির্বাচন কমিশনের সামনে সেখানে দোলা সেন, প্রতিভা মণ্ডল, মমতা ঠাকুররা বসে রয়েছেন, সেইখানে সংবাদ মাধ্যমকে এগোতে দেওয়া হচ্ছিল না। এই মুহূর্তে দেখতে পাচ্ছ নতুন করে অশোকা রোড, অর্থাৎ ঠিক যে রাস্তার ওপরে জাতীয় নির্বাচন কমিশন, সেই রাস্তার ওপরে সম্পূর্ণভাবে নতুন করে ব্যারিকেড টেনে এই মুহূর্তে রাস্তা বন্ধ করা হলো। আমি রাস্তার ওই দিকে ছবিটা দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব, সেখানেও প্রচুর পরিমাণে মহিলা পুলিশ, র্যাফ এবং দিল্লি পুলিশের অন্য কর্মীরা তারা হাতে লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। এই জায়গা, অর্থাৎ যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সাদা বাড়ি দেখতে পাচ্ছ পুলিশের ঠিক ওপারে, এই সাদা বাড়ি হচ্ছে দিল্লি পুলিশের হেডকোয়ার্টার। এখান থেকে 100 মিটার দূরে হচ্ছে পার্লামেন্ট স্ট্রিট থানা, অর্থাৎ যে জায়গাকার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। কয়েকজন সাংসদ তারা হেঁটে আসছেন, এই মুহূর্তে একটি কালো গাড়ি আমাদের সামনে দিয়ে যাচ্ছে, যে গাড়ির মধ্যেও কয়েকজন সাংসদ রয়েছে। খবর এসছে যে থানায় যে সমস্ত সাংসদরা রয়েছেন বা যে সমস্ত সাংসদরা আটক হননি,
মধ্যেই তাদের কয়েকজন নির্বাচন কমিশনের দিকে আসতে পারেন এবং সেই কারণে নতুন করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে এই জায়গাকে সম্পূর্ণভাবে নিশ্ছিদ্র নিরাপত্তায় এই মুহূর্তে মুড়ে দেওয়া হয়েছে। পুলিশ স্পষ্টভাবে জানাচ্ছে যে কোনো গাড়ি চলাচল করবে না, রাস্তায় ট্রাফিক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যে ব্যারিকেড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা কার্যত ত্রিস্তরীয় ব্যারিকেডের একেবারে শেষ ব্যারিকেড। এরপরে আরও দুটো পরপর ব্যারিকেড রয়েছে জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত। অর্থাৎ এই চত্বর অর্থাৎ সংসদ ভবনের 100 মিটার বা 200 মিটার রেডিয়াসের মধ্যে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে দিল্লি পুলিশ সমস্ত রাস্তাকে তারা বন্ধ করে দিচ্ছে। বিশেষত জাতীয় নির্বাচন কমিশনমুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে যাতে সাংসদরা পৌঁছতে না পারেন কমিশনের অফিস পর্যন্ত। এবং যে খবর আমরা পাচ্ছি যে দিল্লি পুলিশকে স্পষ্টভাবে সাংসদরা জানিয়ে দিয়েছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হোক, কিন্তু তারা তাদের কর্মসূচি থেকে কোনোভাবেই সরবেন না। নজর রাখো জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এর আগে চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন, রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপরে উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, हम तो डूबेंगे सनम मगर तुम्हें भी साथ लेकर डूबेंगे, বিসর্জন অনিবার্য। ভোটার কার্ডের নাম, বাবার নাম এবং এপিক নম্বর এক রেখে শুধুমাত্র ছবি আর ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউ টাউনের এক যুবকের বিরুদ্ধে। কি অভিযোগ তার বিরুদ্ধে? যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে গাইঘাটের বাসিন্দা পরিমল দাসের। কারণ এই যে রাজারহাটের যুবক, সে এই পরিমল দাসের কার্ড নিয়েই যে নকল ভোটার আই কার্ড সেটা বানিয়েছে। চুটিয়া পঞ্চায়েতে তেঘরিয়ার বাসিন্দা পরিমল দাস 2003 সালে 19 বছর বয়সে ভোটার হন, আর তারপর থেকে তিনি ভোট দিচ্ছেন সমস্ত নির্বাচনে। পরিমলবাবুর তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে পরিমল জানতে পারেন তার এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট পড়ছে, যেখানে পরিমলের নাম, বাবার নাম এবং এপিক নম্বর এক শুধুমাত্র ছবি আর ঠিকানা পরিবর্তন হয়েছে। পরিমলের অনুমান এর পিছনে বড় কোনো চক্র কাজ করেছে। বিভিন্ন নেতাদের জানিয়েও কোনো কাজ হয়নি। নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের পরিমল দাসের। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম কি? নাম, বাবার নাম সব এক আছে, ছবি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কাস্ট স্টাডি হয়েছে। এটা কোনো কাস্ট স্টাডি করা হয়েছে আমার পরে। আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের আমলে সবকিছুই সম্ভব, এমনই তো বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। এটা দেখা তো কমিশনের কাজ। কমিশন কি ঘুমোচ্ছে? পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের আমলে সব কিছু সম্ভব। কারা এই মানুষগুলো যাদের আপনি বুঝুন ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটা এন্ট্রি অপারেটর, তার নামে এফআইআর হয়েছে, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। যখন এই এসআইআর, যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে, আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন, মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক, তাদের মতো বলুক, তাদের মতো করুক, তাদের মতো ধরুক। এ বিষয় নিয়ে আমরা
আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায় এবং আইনের পথে চলে কারবাই করবে, যা শাস্তি হয় তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন। তবে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে, ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করব। মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি মহিলা। পুলিশ সূত্রে খবর, প্রায় 4 মাস আগে বেআইনিভাবে ভারতে ঢোকেন বাংলাদেশের আরজিনা খাতুন। 4 মাস আগে। আপনারা জানেন যে অপারেশন সিঁদুর চলার সময় থেকে ভারতে থাকা অবৈধ বিদেশি নাগরিকদের বিতরণের জন্য ইতিমধ্যেই তৎপরতা চলছিল, কিন্তু তার মধ্যে ওই 4 মাস আগে কিভাবে ভারতে ঢুকতে পারলেন এই বাংলাদেশি মহিলা, যার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে আরজিনা খাতুন, যদিও নাম সত্যি না মিথ্যে বা নকল নাম কিনা সেটা আমরা স্পষ্ট জানি না। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে। কথা বলে কৌশিক, বোঝার চেষ্টা করবো তোমার কাছ থেকে, 4 মাস আগে তো দেশে তৎপরতা তুঙ্গে ছিল, তারপরে তৎপরতা আরও বেড়েছে। 4 মাস পরে কিভাবে কোথা থেকে ধরা পড়লেন এই আরজিনা খাতুন? দেখো, আরজিনা খাতুন 4 মাস আগে ভারতে প্রবেশ করেছিল দালালের মাধ্যমে। যে মেঠো পথ রয়েছে জলঙ্গি বা লালগোলা সীমান্ত, সেই সব এলাকা দিয়ে প্রবেশ করেছে। তুমি যেমনটা বলছিলে যে 4 মাস আগে প্রবেশের ঘটনা, 4 মাস নয়, এখনো কিন্তু অনায়াসে কিন্তু ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। দিন কয়েক আগেও কিন্তু বাংলাদেশি যখন ভারতে প্রবেশ করে সেই সময় গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। এই মহিলা আরজিনা, তিনি প্রথমে এক যুবকের সাথে, নবগ্রামের এক যুবকের সাথে পরিচয় হয় সৌদি আরবে। এরপর সৌদি আরব থেকে তাদের বিয়ে হয় এবং তারপর বাংলাদেশে থাকার পর দালালের মধ্য দিয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করে 4 মাস আগে এবং এখানেই কিন্তু বসবাস করছিল। এরপর যখন হঠাৎ করে তার স্বামী অত্যাচার করতে শুরু করে, সেই সময় একটি অভিযোগ থানায় জানতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে গিয়ে জানতে পারে যে ওই মহিলা বাংলাদেশি। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তবে এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, কোন দালাল নিয়ে এসেছিল, কিভাবে নিয়ে এসেছিল, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখতে নবগ্রাম থানার পুলিশ। ধন্যবাদ কৌশিক। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও ভাষা সংঘাত। বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও ভাষা সন্ত্রাসীরা টানাটানি করছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী। একটি হিন্দি সিনেমায় ক্ষুদিরাম বসুর পদবী সিং বলা হয়েছে। যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের কেন অপমান করা হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন মুখ্যমন্ত্রী। দয়া করে মুখ্যমন্ত্রীর এই ভাষা সন্ত্রাস ইত্যাদি বলার আগে মুখ্যমন্ত্রীর ভাবশিষ্য অনুব্রত যে ভাষায় কথা বলে সেগুলো নিয়ে মানুষের সামনে বলুন। আমি অনেকদিন ধরে বলছি যে রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করবার দায় এবং দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির। ফলে বাংলা ভাষা নিয়ে উনি যত কম কথা বলেন ততই হচ্ছে মঙ্গল। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালে সম্প্রতি এই মুহূর্তে আমরা চোখ রাখবো উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ নিয়ে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকের দিকে উত্তর দিনাজপুরে দলের কোন্দল নিয়ে কড়া বার্তা অভিষেকের। কি বার্তা বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথা বলে। সৌরভ, জানতে চাইবো তোমার কাছ থেকে কি বার্তা দিলেন অভিষেক? এর আগে তো মালদা নিয়েও একই রকম ভাবে কড়া বার্তা দিয়েছিলেন। যোগাযোগ করছি আমরা, সৌরভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজ উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে 3টি সাংগঠনিক জেলার সঙ্গে, মাফ করবেন বহরমপুর, এই 3টি সাংগঠনিক জেলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকেই ফের উত্তর দিনাজপুর নিয়ে দলের কোন্দল নিয়ে কড়া বার্তা অভিষেকের। এর আগে মালদা সম্পর্কে একইভাবে বার্তা দিয়েছিলেন তিনি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, কি কড়া বার্তা অভিষেকের তরফে? দেখো, আজকে উত্তর দিনাজপুর নিয়ে ইতিমধ্যেই বৈঠক শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুবই তাৎপর্যপূর্ণ জেলা। বিভিন্ন সময়ে আব্দুল করিম চৌধুরী বা কানাইয়ালাল আগরওয়াল এদের মধ্যে দ্বন্দ্ব সামনে চলে আসে। এই জেলা মুসলিম অধ্যুষিত জেলা, বিহার লাগোয়া জেলা। এই জেলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক, দলে বিতর্কিত কোনো ব্যক্তি বা কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না। দুই, আমার লোক, নিজের লোক, পছন্দের লোক বলে উপদলীয় কোনো কমিটি করা যাবে না। রায়গঞ্জে যে নির্বাচন
হয়েছে, তাতে যে ফলাফল হয়েছে, চরম হতাশা ব্যক্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে। সূত্রের দাবি, রায়গঞ্জ টাউন সহ রায়গঞ্জ সংসদীয় এলাকায় ব্যাপক রকম পরিবর্তন আসতে চলেছে। ব্লক সভাপতি, ছাত্র, যুব সমস্ত পর্যায়ে কিন্তু এই পরিবর্তন আসতে চলেছে। রায়গঞ্জ অত্যন্ত প্রেস্টিজ ফাইট তৃণমূল কংগ্রেসের কাছে, এবং সামগ্রিকভাবে যেটা বলবার যে দলের নির্দেশে যে তালিকা, সেই তালিকাকেই মান্যতা দিতে হবে। 26কে পাখির চোখ করে ব্লক স্তরে অর্থাৎ নিচু তলায় যারা ভোট সংগঠিত করবেন তাদের সেই পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু এই মিটিংগুলো হচ্ছে, যেখানে 80,000 বুথে 2টি করে সভা করবার ঘোষণা ইতিমধ্যেই করেছেন, আরও একবার এই বৈঠকে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ, একটা বিষয় শুধু তোমার কাছ থেকে বুঝতে চাইবো, তৃণমূল কংগ্রেস আগের তুলনায় স্বাভাবিক নিয়মেই আড়ে বহরে অনেক বেড়েছে, 15 বছরের প্রায় দীর্ঘ শাসন তাদের। সেখানে যদি বারবার এই রাজ্য থেকে কমিটি করে দিতে হয়, জেলায় বসে নিজেদের পছন্দ মতো কমিটি করা যাবে না, অর্থাৎ জেলায় বসে কমিটি করলেই নিজেদের পছন্দ মতো কমিটি তৈরি হয়ে যাচ্ছে, বারবার রাজ্য নেতৃত্বকেই তাকিয়ে থাকতে হয়, তাহলে কোনোভাবে তো দলের ভিতরে সাংগঠনিক ক্ষমতারও বিকেন্দ্রীকরণ হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না। দেখো, স্থানীয় স্তরে কোনো নেতার যেন মৌরসি পাট্টা না থাকে। আমরা বিভিন্ন সময়ে দেখেছিলাম যে জেলা স্তরে বিভিন্ন নেতারা অবজারভার থাকতেন, সেই নেতাদের তারা একটা প্যারালাল কমিটি চালাচ্ছেন, সমান্তরাল কমিটি চালাচ্ছেন, এই অভিযোগগুলো উঠে আসতো। পরবর্তী সময়ে 2022 সালে আমরা প্রথম দেখলাম যে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের মাধ্যমে যে সমীক্ষা রিপোর্ট, পারফরমেন্সের রিপোর্ট, কোন নেতা এলাকায় তাকে দেখা যায়, তাকে কাজকর্ম করতে দেখা যায়, এর ভিত্তিতে যে পারফরমেন্স রিপোর্ট বা সমীক্ষা রিপোর্ট, তার উপর দাঁড়িয়ে কিন্তু ব্লক সভাপতি বা অন্যান্য পদাধিকারী স্থির করা হয়েছিল, এবং সেই কাজ করে নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস 2023-এ। সেই পথই কিন্তু এবার 2026-এর আগে অবলম্বন করছে তৃণমূল কংগ্রেস। অনির্বাণ। ধন্যবাদ সৌরভ। সৌরভ বলছিলেন, আমাদের প্রতিনিধি একটু আগেই আপনারা শুনলেন যে যখন উত্তর দিনাজপুরের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কড়া বার্তা দিয়েছেন দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, এবং সেই বার্তার মধ্যেই সৌরভ বলছিলেন যে কথাটা উঠে এসেছে যে মৌরসি পাট্টা স্থানীয় স্তরের নেতৃত্বের কায়েম করা যাবে না, সমান্তরালভাবে পাল্টা একটা দল চালানো যাবে না। কিন্তু সমান্তরালভাবে দল চালানো শুধু নয়, দলের হয়ে বিবৃতি দেওয়া, দলের বিরুদ্ধে গিয়ে বিবৃতি দেওয়ায় যিনি ইতিমধ্যেই প্রায় গোটা রাজ্য জুড়ে নাম করে ফেলেছেন সেই হুমায়ুন কবির, তারও আজকে ঠিক এর পরের বৈঠকটাতেই যোগ দেওয়ার কথা। মুর্শিদাবাদ এবং বহরমপুর নিয়েও এই দুটি সাংগঠনিক জেলা নিয়েও এর পরেই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তী দুটি জেলা বৈঠকের আজকে এই দুটি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর। কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে বিদ্রোহী হুমায়ুন কবির? TV9 বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় হুমায়ুন কি জানিয়েছেন বৈঠকে যোগ দেওয়ার আগে, শুনবো। অধীর আগ্রহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছি। সেখানে উনি কি বলেন, নেত্রী কি নির্দেশ দিবেন, সেকেন্ড হ্যান্ড কমান্ডো কি নির্দেশ দিবেন, নিশ্চয়ই আমার সম্মানের জায়গাটা ব্যতি রেখে, আমার সম্মানের জায়গাটাকে রেখে যা নির্দেশ দিবেন আমি সেটা মানব, কিন্তু আমি আমার লাইফে আমার নিজের সম্মানের ক্ষেত্রে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করিনি। एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है, और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে, আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। আমরা এখানে আটক, আমাদের সিইসি রাজীব কুমারের এগেনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে, ইমিডিয়েট এফআইআর। এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন, ভোটার লিস্টের কারচুপির জন্য তিনি দায়ী, এফআইআর। আর আগামী দিনে ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট চাই, আমরা ভোটার লিস্ট ডিজিটাল ফর্মে চাই, এই ম্যানুয়াল ভোটার লিস্ট মেশিন রিডেবল নয়, আমরা মানব না। 3, এই বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এখন একদম বন্ধ করতে হবে। এরকম ভাবে বুলডেজ করে ভয় দেখিয়ে অপোজিশন রাজ্যে আপনারা 65 লাখ 10 লাখ লোককে এরকম ভাবে বাদ দেবেন, এটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। আর চতুর্থ, কোন পলিটিক্যাল পার্টি, কোন রাজনৈতিক দল BLA 2 এর ডিটেলস আমরা কিন্তু ইলেকশন কমিশনকে দেব না, কারণ ইলেকশন কমিশনকে দেওয়া মানে আমাদের BLA 2 ডিটেলস গুলো বিজেপির হাতে যাবে।
कांग्रेस पार्टी की और विरोधी की वोट बैंक की राजनीति ही सिर्फ राजनीति बची है। घुसपैठियों को वोट दाता बना के, वोटर्स बना के वो अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। चुनाव आयोग ने एक संवैधानिक व्यवस्था, निष्पक्ष व्यवस्था के नाते जब इनको सही बात बताती है तभी चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी कहते हैं। এসআইআর আবহে বনগাঁ চাঁদপাড়ায় সিএ সহায়তা ক্যাম্প। বনগাঁ দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে এই ক্যাম্প। বাঙালি ঐক্যমঞ্চ এই ব্যানারে সিএ সচেতনতা ক্যাম্প। সিএ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, আর বিভ্রান্তি কাটাতেই সিএ সহায়তা ক্যাম্প এমনই দাবি বিধায়কের। বাংলাদেশ থেকে আসা অনেকেই ক্যাম্পে এসেছেন। চাঁদপাড়ায় স্থায়ী ক্যাম্প করা হবে ঘোষণা বিধায়কের। বিজেপি সিএ ক্যাম্পকে ভাঁওতাবাজি বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি আইন পাশ করে সেটা নাগরিকত্ব দেওয়ার কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদের তোষণ করার জন্য এতভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে, সেটা ধৈর্যের বাঁধ ভাঙছে এখন আমাদের। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা রেখেছি। এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। অতএব বাংলার মানুষ উপলব্ধি করেছেন বিজেপি আমাদের অর্থনৈতিকভাবে সর্বনাশ করার চেষ্টা করছেন, সামাজিকভাবে সর্বত্র। অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না, শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষের আর কোনো কাজ হবে না। 2026 সালে ওরা এবার উপযুক্ত জবাব পাবে যে বিরোধীর তকমা ওরা হারাবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH